খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। এখন মাঠের আজকের আয়োজনে আলোচনার বিষয়বস্তু ফুটবলের রণকৌশল ও বাস্তবতা। ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নিচ্ছিলাম, এবার আলোচনায় ফিরতে চাই। আজকের আলোচনার বিষয়বস্তু ফুটবলের রণকৌশল ও বাস্তবতা। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। স্বাগত আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশের সামনে সিঙ্গাপুর ম্যাচ এবং এর আগে একটা প্রস্তুতি ম্যাচও রয়েছে এবং এশিয়ান কাপ বাছাইকে ঘিরে বাংলাদেশ ইতিমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে। এরপরে সাফ অনূর্ধ্ব 20-র যে চ্যাম্পিয়নশিপের ম্যাচ, সেটা নিয়েও বাফুফের একটা ব্যস্ততা আছে। আমরা বাফুফে এবং অন্যান্য প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো। তবে এশিয়ান কাপ যেহেতু সামনে, এশিয়ান কাপের শেষ ম্যাচটা নিয়ে বাংলাদেশের প্রস্তুতি কেমন হচ্ছে সেই প্রসঙ্গে আপনার কাছে আসবো। তবে আলোচনায় আসার আগে পয়েন্টস টেবিলটা একটু আরেকবার দেখে নিতে চাই। বাংলাদেশের জন্য খুব একটা সুখকর খবর নেই, যদিও আগে এশিয়ান কাপের সরাসরি টিকে যাওয়ার যে লড়াইটা, সেখান থেকে বাংলাদেশ বাদ পড়ে গেছে। তবে পয়েন্টস টেবিলে কিছুটা উন্নতি করার সুযোগ আছে। সিঙ্গাপুর আছে 5 ম্যাচ থেকে 3 জয় নিয়ে এবং 2টো ড্র নিয়ে 11 পয়েন্টস নিয়ে সবার শীর্ষে। এরপরে আছে হংকং, 5 ম্যাচে তাদের জয় 2টিতে, বিপরীতে 1টি পরাজয় এবং 2টি ম্যাচ ড্র করে 8 পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় অবস্থানে। বাংলাদেশ 5 ম্যাচে 1 জয় নিয়ে 2 পরাজয় আর 2 ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে। এবং ভারত এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় পায়নি, পরাজয় 3 ম্যাচে এবং 2 ম্যাচে ড্র করেছে, পয়েন্টস টেবিলের নিচে রয়েছে। বাংলাদেশের চেয়ে বেশ উপরের সারির দল ভারত, তাদের পয়েন্টস টেবিল বাংলাদেশ তাদের উপরে রয়েছে, সেটা অবশ্যই আশাব্যঞ্জক বাংলাদেশের জন্য। তবে যদি এই ম্যাচে সিঙ্গাপুরকে বাংলাদেশ হারাতে পারে, তাহলে কিন্তু হংকংয়ের উপরে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। সেটা হচ্ছে রেটিংস বা অন্যান্য সবকিছু মিলিয়ে সেখানে উপরে যাওয়ার সুযোগ রয়েছে। তবে বাস্তবতা আর যে আমরা প্রত্যাশা করি, সেটার মধ্যে সিঙ্গাপুরকে হারানো কতটা ফারাক দেখেন? আমাদের আসলে আমাদের এইবারের কোয়ালিফাইং রাউন্ডটাতে আসলে আমাদের প্রথম থেকেই পিছিয়ে গেছি। সেটাতে প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে ছিল, তারপরে ছিল এই সিঙ্গাপুরের সাথে, তারপরে হংকংয়ের সাথে। আমরা কিন্তু ধীরে ধীরে ভালো খেলছিলাম, বাট প্রথম ম্যাচগুলো দুটিতেই কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারিনি। ইন্ডিয়ার সাথে আমাদের জেতা উচিত ছিল ইন্ডিয়ার মাঠে, সেটুকু আমরা পারিনি। সেখান থেকে কিন্তু আমরা পিছিয়ে গেছি প্রথমেই। তারপরে আমাদের নিজের মাঠে সিঙ্গাপুরকে হারানোর একটা সুযোগ ছিল, সেখানে আমরা 2-1 হেরে গেছি। আমাদের কৌশলের কারণে আমরা হেরেছিলাম ওই ম্যাচটি। তো আমার কাছে মনে হচ্ছে যে এখন যেটুক সুযোগ আছে, সম্মানের লড়াই, আমাদের দ্বিতীয় অবস্থানে যাওয়ারও সুযোগ আছে। এটা যে হাতছাড়া হয়ে গেছে তা না। তো আমরা চেষ্টা করবে খেলোয়াড়রা। তার ভিতরে যে জিনিসটা একটু অভাব দেখছি, যে আমাদের বেস্ট প্লেয়ার 2জন নাই, তপু বর্মন এবং রাকিব, যাদের অভাবটা দেখা যাবে মাঠে। কারণ এতদিন একসাথে খেলে আসছে, হঠাৎ করে 2টা বেস্ট 11 প্লেয়ার না থাকাটা খুব ভালো লক্ষণ না। তারপরে আমি মনে করি অ্যাওয়ে ম্যাচ যেহেতু, খুব সতর্কভাবে খেলবে এবং এই সতর্কতা কিভাবে খেলবে, জেতার জন্য খেলা উচিত। এবং সেই সতর্কতা যদি শুধু ডিফেন্সিভ হয় তা না, 1 পয়েন্টের খেলা হয় তা না, জেতার জন্য খেলতে হবে। আমাদের টিমটা মোটিভেটেড এখনও আছে, তারা ভালো অবস্থান, যদিও কোয়ালিফাই করতে পারার সুযোগটা খুব কম কেন, তো সেখানে যদি 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকতে পারে, তাহলে আমাদের সম্মানজনক অবস্থান থাকবে। তবে 2টি অবস্থান আছে। আবার এদিকে যদি আমরা আবার পিছিয়ে চলে আসি, আবার হেরে যাই, তাহলে আমাদের অবস্থান কিন্তু খারাপ অবস্থা হবে। তৃতীয় অবস্থান ধরে রাখলে মিনিমাম ড্র করতে হবে। ডেফিনেটলি অধিনায়ক জামাল ভুঁইয়াও একই কথা বলেছেন যে তারা পয়েন্টস টেবিলে 2-এ যেতে চায়, অর্থাৎ 3 নম্বর অবস্থান থেকে একটু উন্নতি চায় বাংলাদেশ, এবং সেটার জন্য ডেফিনেটলি সিঙ্গাপুরকে হারাতে হবে। তবে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি হিসেবে এই যে ভিয়েতনামকে বেছে নেওয়া, ভিয়েতনামের বর্তমান র্যাঙ্কিং 108 ফিফার র্যাঙ্কিংয়ে, বাংলাদেশের 180, সিঙ্গাপুরের 161-62 এই জায়গায় অবস্থান করছে সিঙ্গাপুর। তবে সিঙ্গাপুরের ম্যাচের জন্য ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ খেলা, এটা বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে নাকি উল্টো চাপে ফেলে দিবে? না, ভালো টিমের সাথে খেলাটা আত্মবিশ্বাস নষ্ট হয় না। কারণ ভালো টিমের সাথে খেলতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, কৌশলগুলোকে কাজে লাগাতে হয়। কৌশলটা যেটা কার্যকরী কৌশল হবে কিনা, দুটি কিন্তু অ্যাওয়ে ম্যাচ, ভিয়েতনামের সাথেও অ্যাওয়ে ম্যাচ খেলবে এবং সিঙ্গাপুরের সাথেও অ্যাওয়ে ম্যাচ খেলবে। তো যেহেতু 2টা অ্যাওয়ে ম্যাচ, ভিয়েতনামের ম্যাচটা আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ। কারণ এই ফ্রেন্ডলি ম্যাচটা যদি একটু ভালো করতে পারে, যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ, এখানে কোনো পয়েন্ট নাই, তবে এখানে আত্মবিশ্বাসটাই বেশি হবে বলে আমি বিশ্বাস করি। হামজা চৌধুরী এখন পর্যন্ত অনুশীলনে জয়েন করেননি। গতকাল ইনফ্যাক্ট বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন শুরু হয়ে গেছে কিংস অ্যারেনায়।
হামজা চৌধুরী এখনো জয়েন করেনি। আমরা ম্যাচগুলোতে দেখেছি যে হামজা চৌধুরীর সাথে অন্যদের ফারাকটা আসলে কতখানি, এবং এই যে কম্বিনেশন, বোঝাপড়ার যে অভাবটা, সেটা কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে মাঠে। হামজা চৌধুরীকে অনুশীলনে শুরু থেকে না পাওয়ায় সেই যেই কমিউনিকেশন গ্যাপ, বোঝাপড়ার যে অভাবটা, সেটা কি আরও বাড়ার শঙ্কা আছে কিনা? না, হামজা অলরেডি 5-6টি ম্যাচ খেলে ফেলেছে, তো সেখানে আমার কাছে মনে হয় নাই যে আমি হামজার কথা বলছি না, দেশীয় যে সব না, প্লেয়ার আছে দেশীয় সাথে হামজার সাথে যেই কমিউনিকেশন গ্যাপের কথা বলছেন, সেখানে আমার মনে হয় না হামজার সাথে খুব বেশি গ্যাপ হবে, কারণ হামজা অলরেডি ফ্রেন্ডলি মনোভাব নিয়ে তাদের সাথে মিশে গেছে। তো সেইখানে আমাদের লোকাল খেলোয়াড় যারা আছে তার সাথে কিন্তু বাংলায় কথা বলে, তার সাথে ওই দূরত্বটা নাই, এবং সে অত্যন্ত ফ্রেন্ডলি, ফ্যামিলিয়ার। সো সেখানে আমার কাছে মনে হয় যে হামজাকে মাঠে নামলেই তার সাথে অ্যাডজাস্ট করার মতো খেলোয়াড়। তবে যেই দূরত্বটা আছে বলে মনে করছেন যে সে অনেক ভালো প্লেয়ার। ফুটবলে কিন্তু বিদেশি প্লেয়ার তো আমাদের লোকাল লিগে খেলে, ভালো ভালো খেলোয়াড়রাও খেলে গেছে। তো আমার মনে হয় যে আমাদের খেলোয়াড়রা অ্যাডজাস্টের ক্ষেত্রে খুব বেশি পিছিয়ে আছে বলে আমার কাছে মনে হয়নি। তবে হামজা যদি ইচ্ছে করে সেই জায়গাগুলো যতটুকু গ্যাপ আছে এটা খুব সহজেই কভার করে নিতে পারে। আমরা সেটাই প্রত্যাশা করব। তবে আপনাকে যেহেতু পেয়েছি, বাংলাদেশ 5টা ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে এবং সেই ম্যাচগুলোতে আমরা দেখেছি যে বেস্ট 11 বাছাই করা নিয়ে, নির্বাচন করা নিয়ে বেশ সমালোচনা আলোচনা ছিল। আপনার কাছে কি মনে হয়েছে যে হ্যাভিয়ার ক্যাবরেরা বেস্ট 11 মানে সঠিকভাবে বা যেভাবে আসলে বেস্ট 11 নির্বাচন করা উচিত ছিল, আপনি তো নিজেও একজন কোচ, সেই জায়গা থেকে আপনার কি মনে হয়েছে বেস্ট 11 ঠিক ছিল? না, বিভিন্ন সময় বিভিন্ন কৌশল নিয়েছে সে, সেই কৌশল অনুযায়ী অনেক সময় কাউকে বাদ দিতে হয়েছে, কাউকে রাখতে হয়েছে। যেমন সুমিত সোম হয়তো হঠাৎ করে আসছে, তাকে হয়তো একটু রেস্ট দিয়ে সেকেন্ড হাফে খেলিয়েছে। তো এই ব্যাপারগুলো আসলে কোচের কৌশলের ব্যাপার। একটা কোচকে আসলে বাইরের থেকে অনেক কিছু বলা যায়, সে যখন টিমের সাথে থাকে সে কিন্তু সব টিমের বেস্টটাই চায়। আমি কাবরেরাকে ডিফেন্ড করছি না, বেস্টটা চায়। হ্যাঁ, তার ভুল হবে এবং ভুলের জন্য অবশ্যই টিমকে সাফার করতে হয়। তো সেক্ষেত্রে তো দুইটা ওয়ে আছে, যে আইদার সে থাকবে, আইদার সে থাকতে পারবে না। তো সেই চয়েসটা কিন্তু বাফুফের। তো সেই ক্ষেত্রে আমাদের কাবরেরা কতটুকু আমাদেরকে দিতে পারছে এখন পর্যন্ত আমি মনে করি যে আরও হয়তো ভালো দেওয়া উচিত। এক্সপেকটেশনটা আমাদের অনেক বেশি ছিল। আমাদের যেহেতু হামজা এসছে, সুমিত সোম আসছে, এই ধরনের খেলোয়াড়রা যখন টিমের সাথে আসছে, তখন দেখা গেল যে দর্শকের মাঝে একটা ভালো সাড়া পড়েছে এবং তাদের এক্সপেকটেশনের লেভেলটা অনেক উপরে চলে গিয়েছিল। সেখানে হয়তো কোচের যে রেজাল্টের সাথে মানায় নাই। তবে আমি আরেকটি জিনিস বলতে পারি যে আমাদের ফুটবলকে কিন্তু সাপোর্টাররা গ্রহণ করেছে, যেই ফুটবলটা তারা খেলছে মাঠে। তো একটা কোচই তো আবার ওই খেলাটা খেলাচ্ছে, একদিকে রেজাল্ট দিতে পারেনি কিন্তু আবার ভালো ফুটবল খেলছে। এখন বিবেচনার বিষয় হচ্ছে যে রেজাল্ট ওরিয়েন্টেড হব আমি, না ভালো খেলায় টিমকে গ্রহণ করব। তো এখন এটা দর্শক কোনটা চায় সেটা তাদের ব্যাপার। বলেছেন। তবে একই সঙ্গে হ্যাভিয়ার ক্যাবরেরার হাতে যে অ্যাসেট আছে এই মুহূর্তে, সেটা বাংলাদেশের নিকট অতীতে ছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন ডেফিনেটলি থাকবে। সেটা নিয়ে অবশ্যই আপনার কাছে আসবো। তবে দর্শক, একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি একটু পরে। বিরতির আগে যেটা বলছিলাম যে বাংলাদেশের নিকট অতীতে হামজা চৌধুরী, কাসপার হক কিংবা কিউবা মিচেল অথবা যদি সমিত সোমের কথা বলি, এই ধরনের প্রবাসী ফুটবলাররা কিন্তু রেকর্ড অতীতে ছিলেন না শেষ 10-12 বছরে বা 15 বছরের কথা যদি বলি। এই যে এই সময়ে এর আগে জেমিডে কোচ হিসেবে ছিলেন, পরবর্তীতে হ্যাভিয়ার ক্যাবরেরা আসলেন। হ্যাভিয়ার ক্যাবরেরার এখন যে অ্যাসেট রয়েছে সেটার প্রপার ইউটিলাইজ তিনি করতে পারছেন কিনা? কারণ ওই যে আপনি এক্সপেকটেশনের যে কথাটা বললেন, সেই এক্সপেকটেশনের পারত্ব এখন তুঙ্গে, সেটা আসলে ফল করছে না বিধায়ী কিন্তু হ্যাভিয়ার ক্যাবরেরাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এবং বেস্ট 11 বা পরবর্তীতে তিনি যে প্লেয়ার বদলি করছেন, সেটাও আসলে নিয়ে নানান ধরনের নানান প্রশ্ন রয়েছে। আপনি আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করেন? না, আমার কাছে দুই এক জায়গায় তো খুবই লেগেছে যে সে প্রপার ওয়েতে হয়তো ইউটিলাইজ করতে পারছে না, এটা আমার কাছে কিছু সময় মনে হয়েছে। যেমন সিঙ্গাপুরের ম্যাচেই তো আমরা যখন গোল শোধ করলাম একটি গোল, 2-1 যখন হারছি, তখন রাকিবকে রাইট ব্যাকে নিয়ে গেলেন। তো এই ফিলোসফিটা আমার কাছে কোনোভাবে গ্রহণযোগ্য মনে হয়নি, যে গোল গেটার, যে আমার স্ট্রাইকিংয়ে সবচেয়ে বেস্ট পারফর্ম করছে ওই সময়, তাকে আমি 2-1 হওয়ার পরে আমি তাকে রাইট ব্যাকে নিয়ে গেলাম।
এটার কোনো আমি বুঝতে পারিনি। ব্যাখ্যা নেই। তো এই ব্যাখ্যাটা আমি দিতেও পারবো না, কারণ এই ধরনের কাজ তো আসলে সচরাচর হওয়ার কথা নয়, বরং আরও অ্যাটাকিং হবে, মোর অ্যাটাকিং, আমরা 2-2 গোলে ড্র করবো, 3-2-তে জিতবো, এই ধরনের, এবং সেই অপরচুনিটিগুলোও আসছিল। তো রাকিবকে যখন নিয়ে গেছে তখন তো আমি ডিফেন্সে আমি তাকে কাজে লাগাচ্ছি। তো এই সব কিছু বিষয় তাকে আমার কাছে হতাশ মনে হয়েছে। আরেকটি মনে হয়েছে যে অ্যাওয়ে ম্যাচে যখন ইন্ডিয়ার সাথে আমরা যখন খেলি, তখন দেখা গেছে যে হামজাকে আমরা যখন ইউজ করছে, হামজা তখন নতুন ফার্স্ট ম্যাচ তার, তো সে হয়তো অনেক কিছুতে সুযোগ করে নিচ্ছে, যে ফ্রি কিকে যাচ্ছে, কর্নার কিকে যাচ্ছে, কিন্তু তাকে কোথায় আমার কাজে লাগাতে হবে এই জিনিসটা আগে থেকেই আমার প্ল্যান ছিল না। তো এই জায়গাতে আমার মনে হয় যে ওইটা গ্যাপ ছিল। যেমন হামজাকে কর্নার কিক করতে গিয়েছে, অথচ হামজাকে যদি তো ওই দিন হেড করার জন্য নিয়ে যেত, তাহলে ইন্ডিয়ান প্লেয়াররা দেখা গেল টানাটানি করে পেনাল্টিও দিয়ে দিত। তো এইসব যে আমার আগে থেকে প্ল্যান করা, এইগুলো হয়তো করতে পারে নাই, যার জন্য আমার কাছে মনে হয় যে হাভিয়ার কাবরেরা এই ক্ষেত্রে কিছুটা সমালোচনার পড়তে হচ্ছে। এবং টিম প্লেয়াররা ভালো খেলছে, সেটা তার প্লাস পয়েন্ট, আবার একই সাথে রেজাল্ট পাচ্ছে না, এটা তার বিপক্ষে যাচ্ছে। তো এখন দুইটার ব্যাপারে ফেডারেশনই নির্ধারণ করবে তাকে কি কন্টিনিউ করবে না তাকে রাখবে। ফেডারেশন কি আপনার এখন খুব পেশাদার মনে হয় কিনা? বাফুফে কি আগের চেয়ে অনেক বেশি পেশাদার হয়েছে, বা ক্লাবগুলোর কথাও যদি বলি একই সঙ্গে? আমার কাছে কেন জানি মনে হয় যে যারা কর্মকর্তা হয়েছেন বাফুফে কেন্দ্রিক তারা না, বাফুফেকে ফোকাসটা ওইভাবে তারা করতে পারে বলে আমার মনে হয় না। বাফুফে একটা অফিস, আপনি যদি কর্মকর্তা হন আপনার এই অফিসে আসতে হবে, হ্যাঁ আসতে হবে, এবং আপনার কার্যকারিতা মানে ফলো আপগুলো আপনার সেক্রেটারি যারা আছেন সেক্রেটারিয়েট তাদের কিভাবে করছে তাদের দেখাশোনা করা উচিত। এখন কি কাইন্ড অফ ফ্রিল্যান্সিং টাইপের কাজ? হ্যাঁ, এখন দেখা গেল দূর থেকে আসে, জানি মিটিং হলে আসি, বাট এইটা কিন্তু আমাদের ফুটবলের কালচার হতে পারে না। আমরা যেখানে চলে গেছি, এই যে এখন একটা ফ্লো আছে, এই ফ্লোটাকে কাজে লাগানোর জন্য কর্মকর্তাদের প্রায়ই ফেডারেশনে আসতে হবে, তাদের বসতে হবে, তাদের যেমন আমি যদি মনে করি যে বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে কাজ শুরু করেছেন, আমাদের ফুটবলে কিন্তু এই ধরনের কাজ শুরু করা উচিত। ক্রীড়ামন্ত্রী যেভাবে কাজ শুরু করেছে, এভাবে কাজগুলো শুরু করলে আমরা হয়তো আমাদের যে ল্যাকিংস আছে এগুলো হয়তো কভার করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুব সহজ হতো, কিন্তু এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে অনেক গ্যাপ আছে। আপনি ল্যাকিংসের কথা বলছেন তখন গতকাল একটা এরকম খবর যে ব্রাদার্স ইউনিয়নে ছেড়ে ইংল্যান্ডে আবার পাড়ি জমাচ্ছেন ক্যাসপার হক। এটার কারণ হচ্ছে গেম টাইম তিনি পাচ্ছেন না। এর আগে আমরা কিউবা মিচেলকে দেখেছি, চুক্তির টাকা ঠিকঠাক মতো না পাওয়ার কারণে তিনি চলে যাওয়ার একটা গুঞ্জন ছিল, পরবর্তীতে তিনি চলে গিয়েছেন। বিদেশি প্লেয়াররা এই যে বাংলাদেশের ক্লাবে, কিংবা তারিক কাজী তিনিও বসুন্ধরা ছেড়েছেন, বিদেশি প্লেয়ারদেরকে ক্লাবে কি আসলে সঠিকভাবে আমরা তাদের সাথে নেগোশিয়েট করতে পারছি? বাফুফের এদিকে কিছু করার আছে কিনা? বিদেশি খেলোয়াড়রা খেললে তো আমাদের দেশের ফুটবলারদের মান উন্নয়নই হবে, প্রতিযোগিতাটা বাড়বে, তারা আরও পারফরমেন্সের ক্ষুধাটা বাড়বে। ওয়েল, আমার কাছে আমি প্রবাসীদের অবশ্যই স্বাগত জানাই, এবং তারা যত বেশি আসবে তত বেশি আমার লোকাল প্লেয়াররা চ্যালেঞ্জে পড়বে। এই চ্যালেঞ্জটা আমাদের দরকার আছে, বাট আপ টু দ্য মার্ক না হলে অনেক সময় দেখা যায় যে আমরা শুধু বিদেশি বললেই মনে করি যে ওই জামাটা খুব সুন্দর, খুব টিকসই, সব কিছু এরকম মনে করি। আসলে সেটাও নাও হতে পারে, কিন্তু আসল জায়গায় যখন চ্যালেঞ্জের মুখোমুখি হবে তখন আমার লোকাল প্লেয়ারটা যদি তার চেয়ে বেটার খেলে, আমি ডেফিনেটলি লোকাল প্লেয়ারকেও অ্যাডভান্টেজ দিতে হবে আমাকে ডিপ্রাইভ করা ঠিক হবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বিদেশি অনেক আসছে, নামে হয়তো বিদেশি, তারা হয়তো কোয়ালিটির দিক থেকে আমার লোকাল প্লেয়ারদের থেকে অনেক কম। এখন হামজা যদি আসতো, হামজা ডেফিনেটলি বসে থাকতো না, হামজা কি প্লেয়ার হতো ওই টিমের। সমিত সোম যদি এসে খেলতো, ডেফিনেটলি সমিত সোম এই জায়গার একটা টিমের কি প্লেয়ার হতো। সেই ধরনের প্লেয়ার তো আমাদের দেশে তারিক কাজী আসছে, সে বসুন্ধরা কিংসের কি প্লেয়ার ছিল, তো জামাল ভুঁইয়া এক কি প্লেয়ার ছিল। তো আমাদের প্রবাসীদেরকে ডিপ্রাইভ করছে সেটা না, আমার কাছে মনে হয় যে কোয়ালিটিটাও বিবেচনা করতে হবে। আমরা শুধু নামের বিচারে করলে হবে না, বিচারটা করতে হবে যে কোয়ালিটিতে। অবশ্যই আপনার কাছে আবারও ফিরবো, বিদেশি ফুটবলারদের নিয়ে কথা হলো, তবে এবার দেশের ফুটবলে ফিরতে চাই, সে প্রসঙ্গে আপনার কাছে আসবো। তবে আরও একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি একটু পরে।
বিরতির পর ফিরলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। বাফুফের পেশাদারিত্ব নিয়ে কথা হচ্ছিল, ক্লাবগুলোর পেশাদারিত্ব নিয়েও নানান ধরনের সমালোচনা আছে এবং আমরা একটু আগে বলছিলাম যে প্রবাসী ফুটবলারদের সাথে অনিয়ম, বেতন বা গেম টাইমিং এগুলো নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে, বিতর্ক আছে এবং ফিফার সঙ্গেও বাংলাদেশের ক্লাবগুলোর আবাহনী, মোহামেডান কিংবা বসুন্ধরা কিংসের বিভিন্ন সময় নানান ধরনের এলিগেশন এসেছে। আমি সেগুলোকে একটু একপাশে রেখে একটু ঐতিহ্যগতভাবেই ফিরতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে আপনি মোহামেডানের কোচ ছিলেন, আপনি মোহামেডানের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত স্থায়ী সদস্য। আবাহনী মোহামেডানের সেই পুরনো দিনের ঐতিহ্য ফেরার কোনো সুযোগ আপনি দেখেন কিনা? যেহেতু ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হক আসলেন, এখন কি আসলে সেই পুরনো দিনের ব্যাপারটা আসার কোনো সুযোগ আছে? না, মোহামেডান আবাহনী সবসময় ঐতিহ্যের লড়াই থাকে। তাদের ভিতরে মাঝখানে একটু গ্যাপ হয়ে গিয়েছিল যে আবাহনী ভালো করছিল, মোহামেডান একেবারেই খারাপ করছিল, যেখানে এবং লম্বা গ্যাপ। এই গ্যাপটাতে আসলে আমরা মানে মোহামেডান আবাহনীর ম্যাচগুলোতে ওইভাবে ঘুরে দেওয়ার, দর্শকদের ফিরিয়ে আনার চেষ্টা করা হয়নি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু ডিসেন্ট্রালাইজড করা হয়েছিল, খেলাগুলো বাইরে চলে গিয়েছিল, ওখানে ঢাকার দর্শক যারা তারা তো আর ওইভাবে যে খেলা দেখার কোনো স্কোপ নেই। তবে আমার বিশ্বাস আছে যে বর্তমানে যেভাবে মোহামেডান হয়তো ঘুরে দাঁড়াবে, আশা করি যে এই লিগটা হয়তো খারাপ করেছে, সামনের লিগে হয়তো ঘুরে দাঁড়াবে, নতুন কমিটি এসছে, ডেফিনেটলি মোহামেডান ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে। আবাহনী তা অলরেডি তাদের খারাপ অবস্থা থাকলেও তারা কিন্তু লিগ পারফরমেন্সে ভালো অবস্থায় আছে। তো মোহামেডান আবাহনী ছাড়া আসলে দর্শকদের যে চাহিদাটা, অবশ্যই বসুন্ধরাকে রেসপেক্ট করতে হবে যে হ্যাঁ, একসময় ছিল মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধার কোচ ছিলাম, আমি 12 বছর মুক্তিযোদ্ধার কোচিং করিয়েছি, বাট মোর সাপোর্টার তৈরি করতে পারছি না, নিজস্ব সাপোর্টার যেটাকে বলে সেটা তৈরি করতে পারি না, যেটা মোহামেডান আবাহনীর আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি বসুন্ধরাও থাকবে, ব্রাদার্স ইউনিয়ন থাকবে, এই টিমগুলো থাকবে, কিন্তু মোহামেডান আবাহনীর পাশাপাশি থাকবে। মোহামেডান আবাহনী সবসময় চ্যাম্পিয়ন হবে তা বলি না, সেখানে বসুন্ধরা চ্যাম্পিয়ন হবে, মোহামেডান আবাহনী চ্যাম্পিয়ন হবে। এই যে ত্রিমুখী চতুর্মুখী লড়াইগুলো হবে, সেটাই হবে যে আসল ফুটবলের যুদ্ধ। সেই যুদ্ধটা আমরা করতে পারছি না ডিউ টু আরেকটি কারণ, আমরা যে জাতীয় স্টেডিয়ামটি আছে সেটা কিন্তু আমরা কয়েক বছর ব্যবহার করতে পারছি না, এবং দর্শক যখন ছিল না তখন ব্যবহার করতে দিয়েছে, দর্শক সেভাবে আসেনি। সুপার কাপ একবার হয়েছিল, আর 2বার হয়েছিল, তখন দেখা গেল দর্শক মাঠে এসছে। মোহামেডান আবাহনী কিন্তু দর্শক আছে, এখনও ঢাকায় দর্শক আছে অনেক। যদি ভালো খেলা হয়, দর্শক টানার সেই সুযোগগুলো আসে, যেমন জাতীয় দল টানছে এখন হামজা চৌধুরীর কারণে। ইন্ডিভিজুয়াল প্লেয়াররা যদি তৈরি হয়ে যায়, ডেফিনেটলি দর্শক মাঠে আসবে, মোহামেডান আবাহনী খেলা দেখবেন, তখন তাদের ঐতিহ্য ফিরে হবে। তবে জাতীয় স্টেডিয়ামে খেলাটা ফিরিয়ে আনতে হবে বলে আমি মনে করি। মোহামেডান আবাহনীর কিছু ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হতে হবে। বাংলাদেশ জাতীয় দল এই জাতীয় স্টেডিয়াম থেকে যখন খেলা শুরু করলো, সেই সময় হামজা চৌধুরী আসলেন, এই সময়টাই বাংলাদেশ ফুটবলের জনপ্রিয়তা কয়েক ধাপ বেড়ে গিয়েছে। হামজা চৌধুরীরা আসার পরে বাংলাদেশের ফুটবলের যে চিত্রটা পাল্টেছে, আমরা কিন্তু ঘরোয়া ফুটবলে সেই চিত্রটা ওইভাবে দেখতে পাচ্ছি না। এটা কি আসলে ক্লাবগুলোর ব্যর্থতা মনে করেন, নাকি প্লেয়াররাই আসলে আপনাদের সময়ের তুলনায় খুব বেশি পারদর্শী না? না, আমার কাছে মনে হয়েছে যে আপনি এবারের যদি লিগটা দেখেন, ফেডারেশন কাপটা দেখেন, কখন খেলা হচ্ছে না আপনি নিজেও বোধহয় জানেন না ঠিক মতো, অনেক সার্চ করে টোরে হয়তো বের করতে পারবেন। তো এই যে পেশাদারিত্বের একটা খেলা যে চলমান একটা প্রক্রিয়া, মানুষ যে জানবে কবে খেলা হচ্ছে, মানুষের কানে কানে থাকবে, মানুষের মুখের ভিতরে থাকবে যে হ্যাঁ ওই দিন খেলা হচ্ছে মোহামেডান, ওই দিন আবাহনী খেলা হচ্ছে, ওই দিন বসুন্ধরা কিংসের খেলা হচ্ছে, এগুলো কিন্তু জানতে পারছে না, এবং ঢাকার বাইরে খেলা হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্টের কথা বলছেন না সেটাই বলছে। আর যেভাবে গ্যাপ দিয়ে খেলা হচ্ছে, কতদিন পরে শুরু হলো 2টা ম্যাচ দিয়ে আবার একটা বড় গ্যাপ পড়ছে, দর্শক কিন্তু এইভাবে টিকে থাকতে পারে না, এবং আমাদের আগের এই ফ্যানাটিক দর্শকগুলো কিন্তু মাঠে নাই। যদি সেটা থাকতো তাহলে একটা ভিন্ন জিনিস ছিল। তবে আমার মনে হয় যে যদি ফুটবল ফেডারেশন নতুনভাবে চিন্তা না করে জাতীয় দলের খেলা এবং পাশাপাশি লিগের খেলার ধারাবাহিকতা থাকতে হবে, প্রতিনিয়ত খেলা হতে হবে, দর্শক মাঠে টানতে হলে তাই এই খেলার আয়োজনগুলো রাখতে হবে। নয়তো কিন্তু দর্শকে বেয়ে ছড়িয়ে ছিটিয়ে হঠাৎ খেলা পড়বে, হঠাৎ দর্শক যাবে না। এখন দর্শকরা অনেক ব্যস্ত, তাদের কাজকর্ম আসে দৈনন্দিন জীবনযাপনের জন্য, নিজের জীবন চিন্তা করার জন্য,
তাদের অনেক সময় ব্যয় ডেফিনেটলি আমরা করতে হয়। নানা সময় নানা ধরনের প্রতিশ্রুতি শুনেছি যারা কর্মকর্তা হিসেবে ছিলেন বা আছেন। মাঠের খেলা হয় ফুটবল, তবে মাঠের বাইরে গ্যালারিতে যারা থাকেন তারাই আসলে এই খেলাটার অন্যতম বড় প্রাণ। দর্শকের কথা আপনি বলছিলেন, ডেফিনেটলি ফুটবলে সেই সুদিন ফিরবে সেটা আমরা প্রত্যাশা করব। তবে বিরতি হয়েছে, বিরতির পর ফিরলাম আরও একবার। দেখছেন এখন মাঠে। আজকে আলোচনা করছিলাম ফুটবলের রণকৌশল ও বাস্তবতা নিয়ে, আর আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্পোর্টসের বা ক্রীড়াঙ্গনের কথা উঠলেই সেই অঙ্গনে পাইপলাইনের কথা বলি, আর বাংলাদেশের পাইপলাইনের বয়সভিত্তিক পর্যায় থেকে এই পাইপলাইনটা আসলে তৈরি হয়। সেখান থেকে কেউ কেউ যারা বেশি মেধাবী তারা চলে আসেন জাতীয় দলে, আর যারা মেধাবী না তারা ঝরে পড়েন বা প্রিমিয়ার লিগ এই সীমাবদ্ধ থাকেন। মাঝখানের যে সময়টা বয়সভিত্তিক থেকে জাতীয় দলে আসার যে পর্যায়টা, অর্থাৎ অনূর্ধ্ব 20 বা 23 খেলা হচ্ছে, এরপরে দেখা যায় যে খুব একটা বেশি গাইডেন্স তারা পায় না। সেই জায়গা থেকে বাংলাদেশকে এবার একটু বেরিয়ে আসার সুযোগ পেল কিনা? অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের যে সাফ চ্যাম্পিয়নশিপের যে খেলাটা, সেটা পাকিস্তান এবং ভারতের বিপক্ষে 24 এবং 28 মার্চে দুটো খেলা রয়েছে, সেটা নিয়ে বাংলাদেশ ক্যাম্পেইনও ইতিমধ্যে শুরু করেছে। এবং আবাহনী লিমিটেডের সঙ্গে একটা ম্যাচ হয়েছিল, ক্লোজ ডোর ম্যাচ, যেটাতে অনূর্ধ্ব এই দলটা 1-0 গোলে আবাহনীকে হারিয়েছে। প্রত্যাশার জায়গা বা আপনার পর্যবেক্ষণের জায়গাটা কি আছে? না, অনূর্ধ্ব 20-এর প্র্যাকটিস শুরু হয়েছে আরও আগে। ছোটন কোচ ছোটন ছিল, তারপরে হঠাৎ করে বিদেশি কোচ একজন এনেছেন। তো প্র্যাকটিস কিন্তু অনেক দিন আগে থেকে শুরু করেছে। আমি ডেভেলপমেন্ট কমিটিতে আছি, তো শুরু করেছে অনেক দিন আগে থেকে। তবে আমাদের পাইপলাইন যেটার কথা আপনি বলছিলেন, পাইপলাইন আরও স্ট্রং হবে কিনা, আমরা যেখান থেকে শুরু করছি এখন, পাইপলাইন বলতে আমরা বিকেএসপি ধরি। পাইপলাইনের প্লেয়ার বলতে আমরা এজ গ্রুপের 15, অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19, 18 এদেরকেই আমরা পাইপলাইন ধরি। তো এখানে কিন্তু 18-এর প্লেয়ার কিন্তু অলমোস্ট ন্যাশনাল টিমে খেলার বয়স হয়ে যায় তাদের। 18, 19 এই বয়সে কিন্তু ন্যাশনাল টিমে ডোর নক করে। তো আমাদের এই লাইনটা আরও একটু নিচের থেকে যদি শুরু হয়, 10, 12, 14 এই লেভেল থেকে যদি শুরু হয়ে সামনের দিকে যায়, আমাদের পাইপলাইন আরও স্ট্রং হবে। সাথে সাথে আমি প্রবাসীদেরও, যারা আমাদের রক্তের সম্পর্ক আছে, যাদেরকে আমরা ব্লাড কানেক্টেড, তাদেরকে আমরা কখনো ফেলে দিতে পারবো না। তারা এই চ্যালেঞ্জটাতে, তারা বাইরে মানুষ হবে কিন্তু খেলবে। এবং অনেক পৃথিবীতে অনেক দেশ আছে যারা ন্যাশনালিটি দিয়ে তাদেরকে খেলানো হয়। মার্ক রক্সকে নিয়ে আসা হয়েছে, কি মনে হয় তার আন্ডারে বাংলাদেশ কেমন করবে, বা ভবিষ্যতে তাকে রেখে দেওয়ার কোনো চিন্তা ভাবনা করতে পারে কিনা? 1 মাসের জন্য সে একটা চুক্তি করেছে। আমার মনে হয় যে এটা দীর্ঘমেয়াদীও হওয়া স্বাভাবিক, রেজাল্টের উপর নির্ভর করবে। এবং তার কাজকর্ম নিশ্চয়ই কাছ থেকে যারা আছেন তারা দেখছেন, তো তারও ভালো লাগতে হবে, ফেডারেশনেও ভালো লাগতে, তারপরে তো এটা কন্টিনিউ করবে। দেখা যাক প্রথম অ্যাসাইনমেন্টটা তার কেমন হয়, যে সাফ অনূর্ধ্ব আন্ডার 20-তে তার রেজাল্টটা কেমন হয়, পাকিস্তানের সাথে সে কেমন করে, ইন্ডিয়ার সাথে সে কেমন করে, তারপরে আমরা রেজাল্টটা পাবো। ছোট্ট করে একটা জিনিস জানবার আছে, সেটা হচ্ছে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক, আপনার সান্নিধ্যেও খেলেছেন। তার কাছে আসলে যদি বলা হয় যে মানে খুব গুরুত্বপূর্ণ 2-3টা প্রত্যাশা যেটা ফুটবল অঙ্গনকে বা ক্রীড়াঙ্গনকে চেঞ্জ করে দেবে, আপনার কি প্রত্যাশা রাখবেন? না, সে আমার কাছে প্রত্যাশা থাকবে যে সে কাছ থেকে জানে আমাদের যত গ্যাপ আছে যেই জায়গাগুলোতে, যেমন বডি, ক্রিকেট বোর্ড, ফুটবল কমিটি, এগুলা কিভাবে তৈরি হয়, কারা কাজ করার জন্য মানসিকভাবে তৈরি, ক্লাব লেভেলে কারা কাজ করতে পারছে না, শুধু টাকা অর্থই সব কিছু না, নামে। তো আমি মনে হয় যে সঠিক অর্গানাইজারদের যদি সঠিক জায়গায় বসাতে পারে, ডেফিনেটলি এটা চেঞ্জ হবে। এবং তার মাধ্যমে সেটা হবে আশা করি। অ্যাটলিস্ট 5 বছর তো আছে সে, এই 5 বছর তার কাজের গতিটা আরও বৃদ্ধি করাবে এবং ফুটবল ক্রিকেট উন্নয়নে, পুরা ক্রীড়াঙ্গনের একটা উন্নয়নের ধারাবাহিক। তবে এক্সপেকটেশন এত তাড়াতাড়ি করলে হবে না, এটা সময় দিতে হবে। আমরা এমনভাবে জড়িয়ে গেছি, মানে পিছনের দিকে চলে গেছে, এটা সামনে আনতে একটু সময় দিতে হবে। অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম মানিক ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। পরিবর্তন সবসময় মেনে নিতে হয়, পরিবর্তনটা আসলে অনেক বেশি জরুরি। তবে বাংলাদেশ ফুটবলে এইসব পরিবর্তন নানান সময়ে নানানভাবে এসেছে, সেই পরিবর্তনগুলো সবকিছু ভালোর জন্য হোক, এটাই আসলে প্রত্যাশা থাকবে। এখন মাঠে আপনারা এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।